মিরর টেকনিকের ফার্স্ট পার্টে আমি বলেছিলাম মিরর টেকনিক কে ভালো করে বুঝতে গেলে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে সেলফ অ্যাকসেপ্টেন্স, মানে নিজেকে গ্রহণ করাটা হোলিস্টিক্যালি, মানে পরিপূর্ণভাবে নিজেকে গ্রহণ করাটা আগে আপনাকে শিখতে হবে। এবং নিজেকে গ্রহণ করা ব্যাপারটা কি সেটাকে খুব ভালো করে কনসেপ্টটা বুঝতে হবে। বলতে গিয়ে আমি বলেছিলাম যে আমরা প্রত্যেকে মনে করি এই দুনিয়ায় আমরা সব থেকে বেশি ভালোবাসি, কোর একদম আমাদের ভেতরে যে ভালোবাসাটা যার জন্য থাকে, সেই মানুষটি আমি নিজে। আপনি বাঁচলে বাপের নাম, চাচা আপন প্রাণ বাঁচা, তাই তো? তো কাজে কাজে এখানে বোঝা যাচ্ছে যে সকলেরই নিজের প্রাণকে বাঁচানোর একটা তাগিদ রয়েছে। প্রত্যেকটা মানুষই নিজেকে আগে প্রায়োরিটি লিস্টে প্রথম দিকে একদম রেখে দেয়, সবকিছু নিজে কেন্দ্রিক। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই, আমরা নিজেদেরকে অ্যাকচুয়ালি পরিপূর্ণভাবে ভালোবাসতে পারি না। আমরা ভালো কাকে বাসি সেটা হচ্ছে আমাদের মধ্যে থাকা কিছু অংশকে আমরা ভালোবাসি। আবার আমাদের মধ্যে থাকা কিছু অংশকে আমরা ভালোবাসি না, তার থেকে সরে যেতে চাই, সেই জিনিসটা লুকিয়ে রাখতে চাই। তো আমাদের নিজেকে জানা আমার আর ফুরোবে না। আমি জানি না এটা রবীন্দ্রনাথ লিখেছিলেন নাকি আমি বললুম, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমাদের নিজেকে জানা, আধ্যাত্মিকতা বলছেন আত্ম অন্বেষণ আধ্যাত্মিকতার আসল উদ্দেশ্য। তো এই যে নিজেকে জানাটা না একটা একটা অদ্ভুত চ্যালেঞ্জিং জিনিস, ভীষণ ইন্টারেস্টিং জিনিস। আমরা করি কি, আমরা নিজেকে চুলচেরা বিচার করি না, নিজেদের ভাবনা, চাল চলন, কেন এটা করলাম, আচ্ছা আমি ওখানে ওরকম রিয়াক্ট করেছি, কিন্তু কেন করেছি, আমি আর কি করতে পারতাম, আচ্ছা এটা আমার ভালো লাগলো না, কেন লাগলো না। এই যে নিজের ভেতর চিন্তন মনন বা নিজের চেতনাকে নিয়ে নাড়াচাড়া করা, নিজের ভেতরটাকে বারবার করে উল্টে পাল্টে দেখার যে চেষ্টা করা, এটা আমরা করি না। কারণ এটা করতে গেলে আমাদের একটু গুটিয়ে নিতে হবে নিজেকে, নিজেদের জন্য একটু সময় বার করতে হবে, একটু আহ একটু একলা থাকতে হবে, একটু নিজের সঙ্গকে নিজে কি বলবো এনজয় করতে হবে। সেই কাজটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। তাই আর আমরা নিজের ভেতরটা দেখি না, নিজের আচার আচরণ, নিজের সমস্ত কিছুকে আমরা আর সেভাবে বিচার করি না। আমরা কি করি, আমাদের আশেপাশের যে মানুষগুলো আছেন, যে সমস্ত সম্পর্কের সাথে জড়িত মানুষ বা রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে দেখা মানুষ, বন্ধু বান্ধব যা কিছু, পাড়া প্রতিবেশী, তাদেরকে আমরা বিচার করি, হুম? নিজেকে না, তাদেরকে। আর খুব স্বাভাবিক ব্যাপার, আমার বাইরে যে মানুষটা ও খুব জোরসে আমি হার্টের পেশেন্ট বা আমার শ্বাসের কোনো অসুবিধে আছে, মেবি আমার মাথার কোনো যন্ত্রণা হচ্ছে, পাড়ায় প্যান্ডেলে প্রচুর জোর মাইক বাজছে, তো আমি তো রেগে যাবো, তাতে কিছু করার নেই। রাগ হবে না, হবে না আমার রাগ, হবেই, তাই না? এটা তো স্বাভাবিক ব্যাপার। সেখানে আমি কি করে ভাবতে পারি যে এই যে জিনিসটা আমার কানের পাশে বাজছে, এটা অ্যাকচুয়ালি আমারই কোনো না কোনো ভাইব্রেশনের এফেক্ট, যে কারণে আমি এরকম উৎপাতিত হওয়ার মতো একটা পরিস্থিতির মধ্যে এসে পড়েছি। এটা আমি ভাবতে পারবোই না সেই সময়।
এত রাগ হবে না। আমার বাড়ির যিনি আমার হয়তো সাহায্য করেন, কাজ করবেন, হেল্প করেন, মেড, তিনি যদি কামাই করেন হুটহাট করে, সকালবেলা মোটামুটি ঘড়ির কাঁটা ছুটলো, আমি আশা করলাম আসছেন আসছেন, তিনি আসছেন, বারান্দায় রোদ্দুর, আমি চা খেতে খেতে দুই পা নাচাই রে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ঠিক আছে, যতবার বেল বাজছে, এবারে কি মানে সেই যেন বিরোহিনী রাধা যেমন শ্যামের দেখা পেলে দৌড়ে যেতেন হয়তো, এখন সেই রকম চোঁ করে যাচ্ছে নিরাশ। সে তো এলো না, সে তো এলো না, কেন এলো না জানি না, কোনো খবর দিল না। তারপর মোটামুটি কোমরে আঁচল টাচল জড়িয়ে, এখন তো আঁচলও নেই, এখন আমরা বাড়িতে তো হাউস কোট করি, মোটামুটি একটা জড়িয়ে, হাতে ঝেঁটা নিয়ে মার ঝাড়ু মেরে শুরু হলো। সেই সময় যদি কর্তামশাই এসে বলেন বরাদ্দ তার দ্বিতীয় কাপ চায়ের যদি অনুরোধ জানান, বলছিলাম যে চাটা কি হবে, একটা দিন চাও নিজে করে খেতে পারো, অদ্ভুত দেখছো, এরকম একটা ব্যাপার, এই রান্না বসাবো, এই করবো সেই করবো, এই কাজের লোক এলো না, খাই 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 খাই, কর্তামশাই শুশুর শুশুর করে হয়তো নিজের কোন রকমের ওই ব্যাগ ট্যাগ, টি ব্যাগ নিয়ে কোন রকমের ম্যানেজ করে নিয়ে উনি তো গেলেন। কি অভ্যেস করে রেখেছো, চা না খেলে তার প্রকৃতি ডাকবে না ঠিক মতো, এ কি তত্ত্বস্বর। ঠিক আছে, হচ্ছেটা কি, ওই যে আমি তো তখন মানে রাধার কি হইলো অন্তরে ব্যথা টাইপের ব্যাপার আর আনএক্সপেক্টেড। তো কখন সে তো রাগ করবেই, তার সাথে সাথে আমার গজগজ, হ্যাঁ যা চাইছো বাপু তোমায় তাই দেয়া হচ্ছে, বারবার তোমার ইয়ে তোমার টাকা পয়সা বাড়ানো হচ্ছে, আজকে এই কালকে সেই পরশু সেই, তোমার সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হচ্ছে, তাহলে কেন তুমি আমার কথা শুনবে না, অমুক তমুক, এইভাবে কেউ কামাই করে? একবার তো জানিয়ে দিতে পারতো, এতবার করে কামাই কর বাপু কামাই কর, জানিয়ে তো দে। রাগ আমার হবে। এবার আমি যখন এই ধরনের সিচুয়েশনে পড়ি, তখন আমি মুচকি হেসে খালি ভাবি যে আমি কি করেছি, যে কারণে এই সিচুয়েশনটা আমার হলো, কি করেছিলাম। যাই হোক, এটা রেয়ার ব্যাপার, বলছি পরে। তো প্রথমত তো আমি আমার যে খুব কৃতজ্ঞ থাকি আমার শরীরটাকে আমি অ্যাক্টিভ রাখতে পারছি, বেশ ঝাঁটপাট দিয়ে টিয়ে যা যা কিছু আছে কর্ম করে, বেশ এক্সারসাইজের কাজ হয়তো, বেশ ভালো, চলো ফ্রি হ্যান্ড হচ্ছে, এইসব বলে টলে নিজেকে তো সান্ত্বনা দিই। কিন্তু যখন ঘড়ির সঙ্গে দৌড়ানোর গল্প আসে, তখন কিন্তু মনে হয় এখানে একটা মানে আগে বড় সাইজে বসানো থাকতো, এখন ছোটখাটো একটা পরমাণু টাইপ, বোম টাইপের। আমি টিক 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 করে বলতেটা পুড়তেও ফিল করি যে পুড়ছে, মানে সেই সময় এরা আর কি পুরো জানে বাড়িটা পুরো বোমার উপর রাখা আছে, কখন কোথায় যে বাস্ট করবে তার ঠিক নেই, তাই না? তো এরকম চলতে চলতে একটা সময় হলো কি, আমার ক্ষেত্রে যখন ইংলিশ হলো, খুব রেগে যেতাম হচ্ছে, আমি সকালবেলা উঠে আর ওই ঠ্যাং নাচিয়ে নাচিয়ে তোমার দেখা নাই রে বলে গানটা আর গাইতাম না, আমি চুপচাপ আমার কাজগুলো শুরু করতাম, এটার পর এটার পর। তো তিনি আসতেন, তিনি দেখতেন, এ কি দিদি তুমি কেন পড়ে ফেলেছো, একদিন হলো না, না, ঠিক আছে, তুমি যে আসছো আমি তাতেই কৃতার্থ হচ্ছি, অ্যাটলিস্ট তোমাকে দেখলে আমি একটা অদ্ভুত ভাইব্রেশন পাই। দ্বিতীয় দিন, না 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 না, আমি ভাবি না, আমি ভাবছিলাম এ মাস থেকে তোমাকে আর একটু টাকা পয়সা বাড়িয়ে দেবো, না 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 না, না। তৃতীয় দিন, ওদের আজও করে, এ কি করেছো, এগুলো সব করে ফেলেছো, এই করেছো সেই করেছো। তারপর দেখি সে টেনে টেনে আমার বিছানা চাদর তুলে নিয়ে কাচতে চলে যাচ্ছে, যাসনি, কাচতে হবে না, না এটা এই সপ্তাহতেই কাচতে হবে, সমস্ত কিছু করছে, এই করছে সেই করছে, এবং তার সকালে আসার সময়টাও দেখছি আরো এগিয়ে যাচ্ছে, মানে আগে 8টায় আসতো, এখন দেখি 7টায় ঢুকে, ভয়, যদি আমি সব করে ফেলি, সেই ভয়। আচ্ছা, ঠিকই আছে, জীবনে এক দুর্দান্ত সফর, প্রবলেম কি আছে, ঠিক আছে। তো আমি যেটা এত, একদম একদম, অ্যাকচুয়ালি হচ্ছে হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স হচ্ছে যে আমার ভেতরের পার্টিকুলার কিছু গুণ, সেটাকে আমি খুব ভালোবাসি, কোনো এক
কালে কেউ বলেছিল যে আপনার হাসি কি ভারী সুন্দর। আমি সব সময়তে চেষ্টা করি সব সময়তে দাঁত বার করে থাকতে। আহা, আমাকে কত সুন্দর দেখতে লাগে, এটিকে আমি খুব পছন্দ করি। আবার কোনো এক কালে কেউ একজন বলেছিল যে আপনার কপালটা খুব বড়। আমি তাই জন্য কপালটা যাতে লোকে একটু কম দেখে সেই জন্য চুলটাকে একটু ফুলিয়ে ফেপিয়ে আড়াল করে রাখার চেষ্টা করি। মানে কি হচ্ছে, আমার কপালটাকে আমার পছন্দ হচ্ছে না। ঠিক আছে। আবার কোন এককালে কেউ বলেছিল যে আপনার রংটা খুব চাপা। তাই জন্য আমার মনের কোণে একটা যেন ক্ষোভ, ইস আমি কেন হলুম একজন ফর্সা টর্সা। কেউ বলেছিল কোনো এককালে যে আহা আপনার চুল ভারী সুন্দর। তা আমার মনে, আমার নিজে আগে মনে হতো আমার চুলগুলো কিরকম একটা ম্যাগি মার্কা। তো লোকে যখন বলেছে সুন্দর, তখন আমার আর চুল জোর পেলাম যে যাক বাবা, চুলটা ভালো বলছে। তো যেগুলো লোকে ভালো বলছে সেগুলোকে শো অফ করা, এবং যেগুলো লোকে খারাপ বলছে সেইগুলোকে আমি লুকাবার চেষ্টা করছি, বা আমার মনে হচ্ছে যে আমার ওই জিনিসটা খারাপ। এই যেটা আমি লুকাবার চেষ্টা করছি এটাকে আমি অ্যাকসেপ্ট করছি না, হোলিস্টিক্যালি অ্যাকসেপ্ট করছি না। মানে আমার শরীরে যদি কোনো চ্যালেঞ্জ আসে, মেবি আমার বাতের সমস্যা আছে, আমি মাটিতে ঠিক মতো বসতে পারছি না, হাঁটতে পারছি না, সিঁড়ি দিয়ে নামাও উঠতে পারছি না, আমার শরীরের ওই যে না পারাটা, এটা কিন্তু আমার পছন্দ নয়। আমি তো কন্টিনিউয়াস কমপ্লেন করছি আমার আহ পায়ে এরকম প্রবলেম হচ্ছে, আমি খুব দুঃখে আছি, কষ্টে আছি, সারাক্ষণ বলে যাচ্ছি ওই ডাক্তার দেখিয়েছি, ওই শিকড় বাকড় খেয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না, ওই আংটি পরেছি তাতেও কিছু হচ্ছে না, বাতের তেল মালিশ করেছি কিছুতেই কিছু হচ্ছে না, আমি সারাক্ষণ কিন্তু কমপ্লেন করে যাচ্ছি অল টাইম। বাত হলে তো আর সারে না। যদি কারো শ্বাসকষ্ট থাকবে, তিনি তার শ্বাসকষ্টের যে চ্যালেঞ্জটা, সেটাকে কেউ কোনোদিন ভালোবাসতে পারেন না। আমার শরীরে কোথাও একটা পেইন হচ্ছে কন্টিনিউয়াস, আমি মোটেও সেটাকে ভালোবাসতে পারবো না। যা 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 পালা, এটাই তো করবো। এ কি, আমার কি মুক্তি নেই? আমি কি ভালোবাসতে, মানে এটা রেখেই কি হলো আমার সাথে? কোন পাপের ফল আমি ভোগ করছি, তাই না? তো একই রকম ভাবে কেউ হয়তো খুব ভালো কথা বলেন, আরেকজন তার ভেতরে অনেক কথা বলতে তিনি পারেন মেবি, কিন্তু তার কমিউনিকেশনে গন্ডগোল হয়ে যায়। তিনি তখন ওই বলিয়ে কইয়ে মানুষটির সামনে এসে না নিজেকে কিরকম তুলনা করে, ইস আমি এরকম বলতে পারি না। কেউ হয়তো ভীষণ ভালো গান করেন, আর একজন গান ভালোবাসেন কিন্তু গলায় সুর দেননি। ঈশ্বর, বিশ্বলোচন শর্মা হয়ে গেছেন তিনি। ভয়াবহ ব্যাপার। নিজেই হয়তো কোনোদিন নিজের গান রেকর্ডিং করে শুনে রেখেছেন যে হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার মতন অবস্থা, তাই জন্য আর সেটাকে নিয়ে কোনো, মানে আর এগোতেই সাহসী পাননি ভয়। হ্যাঁ। তো এই যে আহা আমি যদি অমনটা গাইতে পারতাম, মানে এই না পারাটাকে উনি অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করতে পারছেন না। কেউ হয়তো খুব ভালো ছবি আঁকেন, তার আবার তিনি হয়তো আহ ছবিটা যেরকম আঁকছেন, কিন্তু সেই ছবিটাকে কি করে প্রেজেন্ট করবেন, কি করে সেটার একটা ব্যবসায়িক দিক আছে, অর্থকরী দিক আছে, সেইটার ব্যাপারে খুব একটা তার, তিনি পারেন না। তিনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য শিল্পীরা হয়তো তার থেকে অনেক কম জানেন, কম তাদের ক্ষমতা আছে, তারা কিন্তু একটা খুব নাম টাম করে ফেলছে, উনি পারছেন না। তার এই যে না পারাটা, এটা কিন্তু অ্যাকসেপ্ট করছেন না কিন্তু, বরঞ্চ তার পারাটা, সে পারাটাও কিন্তু ধীরে 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 তার কমতে থাকছে, এবং তিনি কিন্তু আশাহত হতে হতে একটা সময় নিরাশার মধ্যে ডুবে যাচ্ছে, ডিপ্রেশন চলে আসছে। তো আমি বলেছিলাম আমাদের জার্নি হচ্ছে আমাদের সমস্ত কিছুটাকে পারা, না পারা, সমস্ত কিছুটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করা, দ্যাটস নট হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স। এটাকে যদি করতে পারা যায়, কথাটা বলা যতটা সহজ ততটা নয় কাজটা। ঠিক আছে। তাই আমি আপনাদের আগের দিনকে টাস্ক দিয়েছিলাম, নোট ডাউন করুন পর পর আপনার নিজের কোন কোন জায়গাগুলো আপনার নিজের অপছন্দের।
আমরা আমাদের না অনেক না পারাকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারি না। ও মা, ও কত সুন্দর করছে, আমি কেন পারি না? ওকে কত সুন্দর লাগে, আমাকে কেন লাগে না? আমি একবার নারী দিবসে পোস্ট করেছিলাম যে সবাই বলে না আমি নারী, আমি সব পারি। আমি পোস্ট করেছিলাম, হ্যাঁ আমি নারী, কিন্তু আমি মোটেই সবকিছু পারি না। এবং আমি পারবার কোন রকম আমার দায়িত্ব নিয়ে আমি বসে নেই। আমার যেটুকু পারা আমি সেটুকু পারি। কেউ নিজেকে নারী, আমি সব পারি এরকম ডিক্লেয়ার করতো, নারী মানেই কি শিখে মানে সিদ্ধি পেয়ে গেছেন কি তিনি? সব পারতে হবে, এ কি? থাক না কিছু না আবার। আমরা আমাদের সমস্যা হচ্ছে আমরা বড্ড নিখুঁত হতে চাই। আমরা ভীষণভাবে সবার কাছে অ্যাকসেপ্টেবল হতে চাই, কিন্তু আমরা কখনো তুলিয়ে দেখি না যে আমি নিজের কাছে নিজে কতটা অ্যাকসেপ্টেবল। আমরা নিজেদেরকে সুন্দর করে সাজাই, গায়ে পারফিউম দিই, কিন্তু সেটা শুধুমাত্র আমাকে অন্যে দেখে প্রশংসা করবে, অন্যের চোখে আমার প্রশংসা ফুটে উঠবে তাই। আর আমি বাইরে বেরোলে সাজি কিনা পরের কথা, আমি বাড়িতে এসে ঘুরে বেড়াই গায়েতে দিব্যি পারফিউম টারফিউম ছড়িয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনি একটা হেঁড়ে গলা নিয়ে গান করতে করতে ঘুরে বেড়াই। আমাকে নিজের আমার ভালো লাগা লাগে, ঠিক আছে? বড় বড় দুল পরে ফেললাম, চুলটাকে উদ্ভট করে বেঁধে ফেললাম, বাহ ভালো লাগছে তো। এটা ইচ্ছে আমি। তো এই জিনিসটা ভীষণ জরুরি। আসলে আমরা আয়নার সামনে যে মানুষটা দাঁড়িয়ে থাকেন না, প্রত্যেকে সেই মানুষটা অ্যাকচুয়ালি ইউনিক। ইউনিক, এবং এটা তাকে বিশ্বাস করতে হবে, আপনাদের প্রত্যেকে বিশ্বাস করতে হবে এটা। আপনাদের এই রূপটার জন্য এই ইউনিভার্স কোটি কোটি বছর অপেক্ষা করেছে যে আপনি এই রূপে আসবেন পৃথিবীতে। আমি জন্মান্তর বাদটা এদিকে যাবোই না। আমি যদি জন্মান্তর বাদকে মেনেও মানি যদি আমি, তাহলে জয়তি চ্যাটার্জি আজকে যে লাইফটা লিড করছে, এই দেহটা যেদিনকে প্রাণহীন হয়ে পড়ে থাকবে, সেদিন কিন্তু শুরু হবে একটা অন্য উপন্যাসে। আর সেই উপন্যাসে জয়তি কোনো নায়ক চরিত্রে অভিনয় করবে, নাকি নায়িকার চরিত্রে অভিনয় করবে, না কিসের চরিত্রে অভিনয় করবে, আজকে জয়তি জানাবে, তাই না? একটা কম্পিউটারকে যখন আমি নিয়ে চলে আসছি ওখানে, যদি সেটা সেকেন্ড হ্যান্ড না হয়, যদি নতুন একটা কম্পিউটারকে যখন আমি নিয়ে আসছি, আমায় তো তাকে আমার ডাটা গুলোকে পুট করতে হচ্ছে, আমার প্রোগ্রাম গুলোকে তো পুট করতে হচ্ছে, তার ভেতরে আর কিছু নেই। তো নতুন আমি যখন নতুন জন্মে প্রবেশ করব, আমার কিন্তু মেমরি পুরো ক্লিন। আমার আগের জন্মে কোনো রেসিডুয়াল মনে নেই যে আমি নতুন করে পায়েস খেতে খুব ভালোবাসতাম। মনে পড়বে না কিন্তু আমার। আমার কিন্তু একটা পুরো ফ্রেশ স্টার্ট হতে পারে। সেই জন্মে আমি পান্তা ভাত খেতে ভালোবাসি, বা আমি জন্মালাম এমন জায়গায় যেখানে পান্তা ভাত ফেভারিট খাবার, তৈরি হলো আমার নতুন নতুন ভালো লাগা। তাহলে এই জন্মটা, এটা তো আমার জন্ম, এটা তো আমার হাতে। আর আমাকে এই রূপে পাওয়ার জন্য হোল ইউনিভার্স কোটি কোটি বছর অপেক্ষা করেছে আমার এই আমিটাকে তৈরি করতে। আমি আগে কি কি ছিলাম ভুলে গেলাম, নতুন একটা বা কি বলবো, একটা হার্ডওয়্যার, তার ভেতরে যে সফটওয়্যার, নিট অ্যান্ড ক্লিন। আমি তো ইউনিক, আমার সবকিছু ভালো, তাই না? তো কাজে কাজে এই হচ্ছে অ্যাকচুয়াল হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স, মানে নিজের সমস্ত পারা না পারা সবটাকে আমাকে নিয়ে গ্রহণ করতে হবে। ব্যাপারটা হচ্ছে একটা পাটিসাপটা, পাটিসাপটার ভেতরে যে পুরটুকু আছে, সেই পুরটাকে আমি খাবো, বাইরে রুটিটা খাবো না, তাহলে তো আমি নারকোল গাড়ি খেতে পারতাম।
আমার তো আর আলাদা করে পাটি সাপটা খাওয়ার প্রয়োজন নেই। তো কি, পাটি সাপটা মানে তো পুরোটা, তাই না? তো তাহলে শুধু আমার ভেতরে যে গুণটা আছে ওটাই কেন আমার কাছে গ্রহণযোগ্য হবে, দোষগুলো কেন হবে না? কি কি? কখনো না। তাই, তাই আমরা আমাদের ভালোটা, মন্দটা, পারাটা, না পারাটা, খুঁতটা, ঠিকটা, বেঠিকটা, সমস্তটা এটা আমার, আমি অ্যাকসেপ্ট করবো, এই মেন্টালিটি নিয়ে আমাদের চলতে হবে। এটা, এটাই হচ্ছে হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স, যেটা আমি আগের দিনকে বুঝিয়েছিলাম। আজ আমি যতটা সম্ভব সহজ করে সামারিটুকু বলে দিলাম। দেবাশিস, দেবাশিস বাবু, ক্লিয়ার? ওকে, ওকে। আরেকজন কে যেন বলেছিলেন, বুঝতে পারেননি। বুঝতে পারছি না আমি, যাই হোক। যদি কারোর কাছে ক্লিয়ার না থেকে থেকে আমাকে জানাতে পারে। হ্যাঁ, গোপীনাথ দা, রাইট। হোয়াট আ মেমরি বাবু। গোপীনাথ বাবু, ক্লিয়ার? ওকে, গুড। তো এই হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স মিটে যাওয়ার পর আজ আমি শেখাবো মিরার টেকনিক। চলো, সবাই সিট বেল্ট বেঁধে নাও, হামাকা আসতে চলেছে না। কারণ হোলিস্টিক অ্যাকসেপ্টেন্স নাম যদি মাথায় ঢুকে, এটাকে মেনে নেওয়া খুব চাপের হবে। কারণ আমি যে কথাগুলো বলতে যাব, একটা কথা আমাকে বলুন, আমরা যখন কোনো বিয়ে বাড়ি যাই বা কোনো অকেশনে যাই, আমরা যখন সেজে গুজে আয়নার সামনে দাঁড়াই, মানুষটাকে কেমন লাগে দেখতে? ভালো লাগে। যখন ফেসবুকে প্রোফাইল পিকচার দেবো বলে একটা আলাদা করে ছবি দিবি, তখন কিরকম লাগে দেখতে? Cool. এইবারে আমি যখন ঘুম থেকে সবে উঠছি, মাথার চুল উস্কো খুস্কো, চোখগুলো ফোলা ফোলা, নাকটা কেমন হয়ে রয়েছে, এই হয়ে রয়েছে, সেই রয়েছে, সেই অবস্থায় ওই মূর্তিটাকে কেমন লাগে দেখতে? ব্যাপার হচ্ছে আয়না তো সেমই থাকে। সেই সময় আমাকে যখন দেখতে ভালো লাগছে না, বা আমি খুব রুগ্ন, ভীষণ অসুস্থ, আমার চোখের কোলে কালি পড়ে গেছে, আহ আমার গাল ভেঙে গেছে, বা আমাকে রোগা রোগা লাগছে, আমার চুল শুকিয়ে গেছে, মেবি জ্বর এলে হয়তো ঠোঁট ফেটে যায়, শুকিয়ে যায়, চুলগুলো উস্কো খুস্কো, জট পাকিয়ে গেছে, মেবি খেতে পারছি না, সেই অবস্থায় যখন আয়নার সামনে দাঁড়াই, কি আমি না আমার রূপ, এরকম টাইপের একটা ব্যাপার হয় তো। এবার আমাকে বলুন, যখন আমাকে দেখতে ভালো লাগছে না, আমি যদি সেই সময় আয়নাটাকে বদলে দিই, আমার ড্রেসিং টেবিলে কাঁচটা অর্ডিনারি কাঁচ ঠকিয়েছে দোকানদার, অথচ ওটাকে পাল্টে ফেলো, এক্ষুনি বেলজিয়াম কাঁচ লাগাও, তাহলে আমাকে দেখতে ভালো লাগবে। সম্ভব? পসিবল? কাঁচ বদলালে, আয়না বদলালে আমার রূপ কিন্তু পাল্টাবে না। আমার রূপ পাল্টাবে তখনই যখন আমার রূপ সত্যি পাল্টাবে, মানে আমি আয়নায় রিফ্লেকশন ছেড়ে দিন। সম্পর্ক আমাদের জীবনের না, যে কোনো সম্পর্ক, যে সম্পর্ক টেম্পোরারি হোক, পার্মানেন্ট হোক, যা কিছু সম্পর্ক, যা কিছু সম্পর্ক আমাদের জীবনে জাস্ট আশীর্বাদ, আমাদের জীবনের বিরাট বড় বরদান। রিলেশন, বুঝো কি? Every relation is an opportunity to own your disown part. কি বুঝলেন?
প্রত্যেকটা সম্পর্ক এক একটা সুযোগ। কিসের সুযোগ? আমার ভেতরের যে অংশটাকে আমি গ্রহণ করিনি, অ্যাকসেপ্ট করিনি, সেই অ্যাকসেপ্ট না করা অংশটাকে জয় করার, গ্রহণ করার। তাই প্রতিটা সম্পর্ক আমাদের জীবনে দরকার। কারণ রিলেশনশিপ জাস্ট আ মিরর। রিলেশনশিপ আমাদের জীবনের আয়না। আমার সামনে এমন একজন মানুষ আছে যিনি ভীষণ এলোমেলো, ছন্নছাড়া টাইপের কাজ করে। খেতে বসছে এরাম 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 এরাম, বিতিকিচ্ছিরি বিতিকিচ্ছিরি ব্যাপার স্যাপার, ঘুমোচ্ছে এরাম 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 এরাম, বিতিকিচ্ছিরি মানে প্রভু তালুতে ওই বোমা বলতে ফুটতে থাকে কাণ্ড কারখানা দেখলে হয়। ভীষণ রেগে যাচ্ছে, মানে ইরিটেট হয়ে যাচ্ছে, ডিসগাস্টিং। আমি কি করি? আগে আগে তো রেগে যেতাম ন্যাচারালি, যখন আমার জানা ছিল না এই ব্যাপার স্যাপার, রেগে যেতাম। যেটা আমি বললাম যে সে যদি আমায় রাগায় আমি তো রাখবো, কারণ আমার আবেগ আমার, আমার আবেগ বলে আমার অত কর্তৃত্ব করার তো কিছু নেই। যে আমার আবেগ, বুঝেছি আমার আবেগ, কিন্তু সে আবেগটাকে নিয়ে আর বাইরের লোক তো ছেড়খানি করছে, আমাকে রাগিয়ে দিচ্ছে, আমাকে দুঃখ দিয়ে ফেলছে। ওরা দিচ্ছে আর আমি নিচ্ছি, আমি রাগত হচ্ছি, দুঃখিত হচ্ছি। ওরা যখন আমার প্রশংসা করছে আমি খুশি হচ্ছি, ওরা যখন বলছে তুমি খুব ভালো আমি নাচছি, ওরা যখন বলছে তুমি পচা আমি কাঁদছি। আবেগ আমার, কিন্তু আমি ওদের দ্বারাই চালিত হচ্ছি। পরে গিয়ে বুঝলাম যে যাকে এই এলোমেলো স্বভাবের জন্য দেখে আমি এত ইরিটেট হচ্ছি, ডেফিনেটলি আমার ভেতরে কোনো একটা জায়গা আছে যেখানে আমি খুব এলোমেলো। আমার এখনো নিজের সেই জায়গাটাকে জয় করা হয়নি, অ্যাকসেপ্ট করা হয়নি। তাই ওই মানুষটা আমার সামনে এসছে বরদান হিসেবে। এই ইউনিভার্স না একটা অদ্ভুত সুন্দর বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের একটা। তো তার শেখানোর কায়দাটা এত সুন্দর না, বন্ধুত্বপূর্ণ। যে ধরনটাকে যদি নেওয়া যায়, বোঝা যায়, তাহলে অ্যাকচুয়ালি জীবনে কোনো সমস্যা থাকে না। তবে মুশকিল এটাই, আমরা যেরকম স্কুলের কোনো ক্লাসে যদি ফেল করতাম, তাহলে আমরা শুধু সেই পড়াটাই পড়তাম, সেই বছরের পড়াটাই পড়তাম। আমি ফেল করেছি, এই বছর ধরে আমি ওই পুরোনো বই পড়বো, রাগটা মারবো, পড়বো, এই করবো সেই করবো। পড়াটা টাফ হবে না, একই পড়া থাকবে, আমাকে পড়তে হবে। কিন্তু ইউনিভার্সের নিয়ম আবার আলাদা। তোমাকে আমি দিলাম সহজ সিলেবাস, তুমি শিখলে না, বুঝলে না, তুমি কি করলে? অ্যাকসেপ্ট করলে না। সেটা থেকে নিজের ভেতরের যে ওন পার্ট ছিল তোমার, যাকে তুমি বুঝতে পারোনি, তাকে চিনতেও পারলে না, চেনার চেষ্টাও করলে না, রাশি কিন্তু অভিযোগ ছড়িয়ে দিলে। এইবার আসছে তোমার বিরক্তিকর সম্পর্ক 2.0। যে সম্পর্কটা তুমি তিতিবিরক্ত হয়েছিলে, এবার তিতিবিরক্ত টু দি পাওয়ার 10। এমন একটা রিলেশনে তুমি যুক্ত হলে যেখানে তুমি আরো বিরক্ত হয়ে যাচ্ছ, তাতেও তুমি শিখলে না। এবার আসবে 100। এখানেও যদি না শিখো, তাহলে আসবে 1000। বোঝাতে পারছি গল্পটা কোথায়? আমার একজন ক্লায়েন্ট, একজন মহিলা, তার হয়েছিল কি, বিয়ের পরে তিনি দেখেছিলেন তার দেওর ব্যাপক কুঁড়ে, কোনো কাজ করবে না সে সারা, সে একটা বিশাল একটা বড়সড় ভুঁড়ি টুড়ি আছে, ভীষণ খেতে ভালোবাসে। সে না তো কোনো মানে জীবনের কাজকর্ম করবেন তিনি,
আর বাড়িতেও ছেলেদের যে কাজকর্ম সেটা করেও কোনো উদ্ধার করবেন না, সারাক্ষণ বসে বসে অর্ডার হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। ভদ্রমহিলা ভীষণ তিতিবিরক্ত হয়ে যেতেন, ভেতরে ভেতরে খুব রাগ করতেন, হাজব্যান্ডকে বলতেন। হাজব্যান্ড মাটির মানুষ, হ্যাঁ ঠিক আছে, এইভাবেই তো তুমি তো বাড়ির একটা বড় বউ, তোমার অনেক রেসপন্সিবিলিটি আছে, হেন তেন এসব বলে টলে তাকে চলতো। ভদ্রমহিলার রাগ মানে উনি তো ঠাড়ে ঠোড়ে যেমন করে ওকে একদম পিচ করে কথাবার্তা বলে টলে দেওয়ার উত্তপ্ত করার প্রচুর চেষ্টা করতেন তার সাধ্যে যেটুকু থাকে আর কি। এবার ওপর মহলের যদি হেল্প পেতেন তাহলে না জানি আরো বড় কিছু করতেন, তো ওপর মহল হেল্প করছে না, সেই জন্য উনি ওনার ছোটখাটো সামর্থ্যে যেটুকু উৎপাদ উৎপাদ করাবো। এবার আর ভদ্রমহিলার নিজের সন্তান, দেও রেগে মেগে একটা সময় বললো ঠিক আছে বাবা, সম্পত্তি ভাগ করে দাও, আমি আমার জায়গায় থাকবো, আমি একটা কাজের লোক রেখে নিই, আমি আমার মতো থাকবো। আমি পারবো না তো কাজ করতে, হয়, ঠিক আছে। এইবার ছেলেটি বড় হচ্ছে, তোমার এই গধি বেজে উকলে বাড়ি হচ্ছে সে। ছেলেটি হচ্ছে তার দেওরের চতুর্গুণ ঘুরে। সে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঘুম দেবে। 22-23 বছরের ছেলে হয়ে গেছে, না তার কেরিয়ারে নজর আছে, না তার পড়াশোনায় নজর আছে, সারাক্ষণ মোবাইল নিয়ে চিৎপটানো শুয়ে পড়ে ওই সেম ওই বুড়ি, একটু টাটকা সাইজের বুড়ি। মানে ওটা ছিল 30-32 বছরের বুড়ি যখন ভদ্রমহিলা দেখেছিলেন, এটা 20-21 বছরের বুড়ি হয়েছে একটা, ঠিক আছে। নিয়ে আমরা, আমি দিদি বিরক্ত হয়ে যাচ্ছি, ম্যাম আমার সাথে কি হচ্ছে এটা, আমি কি করবো? তাহলে তাহলে আর কি করবেন, ছেলেকে আলাদা করে দিন, আলাদা করে দিন। না ম্যাম সেটা কি করে সময়, এই পথে আসুন। ব্যাপার হচ্ছে আমাদের ভেতরে না, আমরা যারা খুব অ্যাক্টিভ থাকে, কোনো মানুষ যখন নিজেরা কাজকর্ম খুব করেন করে, তারা কিন্তু বেসিক্যালি তার চরিত্রের উল্টো পার্ট কাউকে যদি দেখেন খুব রেগে যায়, বিরক্ত হয়ে যায়। কিন্তু মজার কথা কি জানেন, আমাদের মধ্যে সব কিছু আছে। আমাদের মধ্যে কুড়েমি আছে, আমাদের মধ্যে অ্যাক্টিভনেস আছে, আমাদের মধ্যে প্রোক্রাস্টিনেশন আছে, প্রোঅ্যাক্টিভিটি আছে, আমাদের মধ্যে রাগ আছে, আমাদের মধ্যে দুঃখ আছে, আমাদের মধ্যে আনন্দ আছে, আমাদের মধ্যে হতাশা আছে, আমাদের মধ্যে আশা আছে, আমাদের মধ্যে ঘৃণা আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে সবকিছু আছে। সমস্ত কিছুর এক একটা ঝালমুড়ি আমরা, মোটামুটি সমস্ত কিছু রয়েছে এর মধ্যে। এবার আমাকে অ্যাক্টিভ হতে হচ্ছে, এবং আমাকে নিজের অস্তিত্ব রক্ষা করবার জন্য সকাল থেকে উঠে পায়ে সর্ষে দিয়ে দৌড়তে হচ্ছে। আমি দৌড়চ্ছি আর আমি দেখতে পাচ্ছি একজন শুয়ে শুয়ে খালি ঘুমোচ্ছে, প্রবল রাগ হচ্ছে আমার। কি একটা মিনিমাম সেন্স পর্যন্ত নেই? যদি খুব ডিপ ডাউন করেন না, এই ফিলিংটার ভেতরে গভীরে কি আছে বলুন তো? জেলাসি। সারা দুনিয়া কাজ করছে, তার ফল পাচ্ছে, আরে কি ভাগ্য করে এসছে ভাই, শুয়ে শুয়ে সব পাচ্ছে। ডিপ ডাউন যদি দেখবেন, নিজের ভেতরে জেলাসি, এটা প্রচুর রাগ হয়। একেবারে যত দেখে, যত দেখবে মানুষ, তত লুচির মতো ফুলে যাবে একদম ফটাস করে। ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, যদি ওটাকে না মানো, যদি তোমাকে যদি তাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে ছিল দেওর হয়েছে ছেলে, ভগবান জানে সামনের জীবনে কি, আর আগে কি আছে ইউনিভার্সিটি সিলেবাসে জানা নেই। কি সিঁড়ি ভাঙা অঙ্ক দিয়ে বসে থাকবে, সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পাই ভেঙে যাবে। ইউনিভার্স তো মানে জানে না, সিস্টেম তো আর কারোর মতে চলে না, নিজের মতো চলে। এবং তার থেকেও ডেঞ্জারাস যেটা, সেটা হচ্ছে এই যে আমি ভাবছি আমি খাঁটি ও খাটে না, ওর কপালে কি করে এত সুখ রয়েছে, আর আমি এত খেটে খুঁটেও কেন এত দুঃখী। যে কারণে ফেসবুকে আমি অনেক সময় এরকম পোস্ট দেখি, যে দায়িত্ব নেয় তার উপরেই দায়িত্ব চাপিয়ে তাকেই লোকের কথা শুনতে হয় টাইপের, আমি পোস্ট দেখি মাঝে মাঝে। কথা সত্যি, কথা খুব একটা মিথ্যা নয়, ঠিকই আছে। তো সেইগুলো আমি কাজকর্ম করতে গেলে আমার উপরে লোকের এক্সপেকটেশনও থাকছে, না
কারোর এক্সপেকটেশন আমি ফুলফিল করতে পারলে ঝাড়ও খাচ্ছি, আমিই খাচ্ছি। আর যে কাজও করে না তার কাছে কেউ এক্সপেক্টও করে না। কি সুখে কাটছে জীবন তার, আমি দেখি আর রেগে যাই। এবং এই যে রেগে যাচ্ছি, এর এফেক্ট কি জানেন? আমি কিন্তু কোনোদিন কোনো কিছু সহজে পাবোই না। কারণ আমার মাইন্ডসেট এটাই, যাই পেতে হবে তার জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম আমাকে করতেই হবে। স্ট্রাগল লাগে, কোনো কিছু পেতে গেলে এমনি এমনি হয় না, সংঘর্ষ জীবন। এটাই আমার জীবনে বারবার আসবে আমাকে, কিন্তু আমি কোনো জিনিস সহজে পাবো না। প্রচুর পাপড় বেলতে হবে আমাকে তার জন্য। এই হচ্ছে মিরর টেকনিক। আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, রিলেশনে না অনেক সময় হয় কি, দুই পার্টনার তো, এটা অ্যাকচুয়ালি পার্সোনালিটির উপর নির্ভর করে। অনেক রকম পার্সোনালিটি আমার এনএলপি কোর্সে যারা আছেন তারা জানেন, ডিটেলস আলোচনা করলে। তো মানুষের কিছু নেচার থাকে, সব ওইভাবে তো বলা যাবে না কি কি পার্সোনালিটি। তবু আমি বোঝানোর সুবিধার জন্য কিছুটা বলছি। হয়তো একজন আছেন, তিনি তার ভালোবাসাটাকে খুব এক্সপ্রেস করেন। আমি তোমাকে কত ভালোবাসি, আমি এইটা করছি, আমি সেইটা করছি। আর একজন, ঠিক আছে, এবার যিনি এক্সপ্রেস করছেন ভালোবাসাটা, তার এক্সপেকটেশন হচ্ছে উল্টো দিক থেকে ভালোবাসাটা এক্সপ্রেস করুক আমাকে। আমি সারাক্ষণ বলে চলেছি আমি তোমাকে কত ভালোবাসি জানো, আর তুমি আমার আশেপাশে আসছো না কেন, রাগ হবে। করতে করতে হয়তো সম্পর্কে ভাঙনও দেখা গেল। আর আনরোম্যান্টিক, ভুলভাল, বোঝে না, সে বোঝে না। আমার কাছে আছে এরকম ক্লায়েন্ট, সম্পর্কে চ্যালেঞ্জ, সংসার বুঝলো না আমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, পৃথিবীর কেউ ভালো তো বাঁচতেও জানে না, ভালো বাঁচতেও চায়। সত্যি সত্যি খুবই চ্যালেঞ্জ। হ্যাঁ। কেন, কি ব্যাপার জানেন? কোনো মানে একটা, প্রথমে তো আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে এরকম আনরোম্যান্টিকতার, আমি তো বুঝেছি কেসটা কি। তা আপনি কি করলেন? আপনি আপনাকে ডিভোর্স হয়ে গেছে না ডিভোর্স হয়নি, কি করলেন? অনেকে আবার স্মার্ট থাকে, তারা কি করেন, পার্টনারের কাছ থেকে উৎপাদিত হচ্ছে বলে চাকরিটাকেই এমন করেছে যাতে করে বাড়ি থেকে দূরে থাকতে হয়, ভেবে অন্য স্টেটে চলে যায়। ঠিক আছে, ওখানে ফোনে ফোনে কথা হবে বা হবে না, মোটামুটি তো বাঁচা যাবে এটা। তা বেশ করেছেন। তা এখন কি হচ্ছে বলছে ম্যাম, মানে কি বলবো আপনাকে, আমি ক্লায়েন্টও পাচ্ছি আমার বউয়ের মতো মুখোরা, আমার বসও খিটখিট করছে আমাকে দিবারাত্র, আমি আর পেরে উঠছি না। চারপাশে যেন মনে হচ্ছে বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে, আর সবাই আমাকে এরকম ভাবে সবল দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি আর পেরে উঠছি না ম্যাম। সম্পর্কগুলো, সব সম্পর্কে কি করে এত বিষাক্ত হতে পারে ম্যাম? ওকে, সবাই মুখোরা, সবাই আপনাকে মুখ করছে, বলছে হ্যাঁ বেশ। এবং বুঝতে পারছেন তো তাহলে আপনার শুরুটা কোথায় হয়েছিল, বাড়ির যে মুখটাকে আপনি যদি ওটাকে অ্যাকসেপ্ট করে ফেলতেন, তিনি খুব বলিয়ে কইয়ে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন, তিনি বলতে পারেন যে আমি তোমাকে এত ভালোবাসছি, তুমি আমার ভালোবাসাটা দেখাচ্ছ না। সেই সময়তেই যদি জিনিসটাকে আপনি অ্যাকসেপ্ট করে মিটিয়ে ফেলতে পারতেন, তাহলে আর আপনার জীবনের সাথে ঝামেলা আসতেন না। এখন এখন কি হচ্ছে, মানে সেই দশমহাবিদ্যা, সেই রক্তবীজের মতন একটা প্রবলেম থেকে আমি পালাচ্ছি একজনের মতন, তাকে সহ্য হচ্ছে না বলে পালাচ্ছি। আমি যেখানে যাচ্ছি শেষ দাঁড়িয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে। এই তো হচ্ছে ব্যাপার। তাহলে আজকের পর থেকে, আজকে পার্ট, আর একটা পার্ট আসবে মিরর টেকনিক, না হলে মিরর টেকনিকে বোঝানো পসিবল না, মানে খুব জটিল ব্যাপার এবং গভীর ব্যাপার। সেই জন্য আমি এতগুলো কথা খরচা করছি মিরর টেকনিকের জন্য।
আজকের পর থেকে জীবনে যে রিলেশন গুলো আপনাদের চাপ সৃষ্টি করেছে বলে মনে করছেন, মেবি হতে পারে শ্বশুর বা শাশুড়িকে অত্যন্ত ডমিনেটিং, হতে পারে যা বা ননদ, মহিলাদের বলছি, যা বা ননদ হতে পারে যে সারাদিন সংসারে প্রচুর কাজকর্ম আপনি করছেন, যা বা ননদ আহ লোক সমাজে বলে বেড়াচ্ছে তারাই খাটাখাটনি করে, আপনি কিছু করেন না, ম্যানিপুলেশন। আপনি কাব্যি উপেক্ষিতা নায়িকার মতন রয়ে গেলেন সারা জীবন, একটা মানে কষ্ট, আমি এত করলাম। এরকম ধরনের ছোট বড় সমস্ত সম্পর্ক, যে সম্পর্কগুলো চাপ দিচ্ছে, দিয়েছে, নট অনলি দিচ্ছে না, দিয়েছে, সেই সম্পর্কগুলোকে নোট ডাউন করুন এবং তাদের কাছ থেকে কি ধরনের ইমোশনাল আঘাত আপনি পেয়েছেন সেটাকে লিখুন। প্রথম দিন বলেছিলাম কি টাস্ক দিয়েছিলাম, নিজের ভেতরের যা যা আপনার অপছন্দ সেইগুলো নোট ডাউন করতে বলেছিলাম, কি কি পারেন না। আর আজ বলছি, যে যে সম্পর্ক, কোনো বন্ধু ঠকিয়েছে, কাউকে টাকা ধার দিয়ে ঠকে গেছেন, ফেরত পাননি, সমস্ত কিছু যেখানে জীবনে যত অপমান পেয়েছেন, কষ্ট পেয়েছেন, সম- যে এগুলো তো সবকটাই সম্পর্ক থেকেই এসছে না। একটা কুকুর বেড়াল তো আর আমাকে কষ্ট দেবে না, মানুষই দেবে, এবং সে না কোনো না কোনো সম্পর্কের রূপ ধরেই আসবে জীবনে, না? নোট ডাউন। আর তার কাছ থেকে কি আঘাত পেয়েছেন, ইমোশনে কোন জায়গায় কষ্ট পেয়েছেন, সে কষ্টটাও লিখুন। এইটা থাকবে আপনাদের মিরর টেকনিক পার্ট 2 টাস্ক। নেক্সট দিন যেদিন আমি আবার মিরর টেকনিক নিয়ে আসবো, পার্ট 3 নিয়ে আসবো, সেই দিন আমি আপনাদের এক্সারসাইজ করাবো এবং আরো কিছু কথা বলবো যাতে জিনিসটা আরো ক্লিয়ার হচ্ছে। ওকে।